নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকে 24 আওয়ার্স টিভির পডকাস্টের বিশেষ পর্বে। আপনাদের সঙ্গে আমি থাকছি লাবণী। দূরদৃষ্টি, অধ্যবসায় আর সাহসী সিদ্ধান্তই তিনের এক অনন্য সমন্বয় যখন কোনো মানুষের মধ্যে গড়ে ওঠে, তখন জন্ম নেয় এক নতুন অনুপ্রেরণার গল্প। কর্পোরেট জগতের শীর্ষস্থান ছেড়ে উদ্যোক্তা হওয়ার লড়াইটা সহজ নয়, কিন্তু যিনি সেই ঝুঁকি নেন তিনিই তৈরি করেন নতুন ইতিহাস। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এমনই একজন ব্যক্তিত্ব, যিনি আর্থিক পরিষেবা ক্ষেত্রে 2 দশকেরও বেশি সময় অভিজ্ঞতা সম্পন্ন এক পেশাদার। ফিলিপ ক্যাপিটাল ইন্ডিয়া, আইসিআরএ অনলাইন, এডলয়েস বা মতিলাল ওসওয়ালের মতো দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের সফলভাবে নেতৃত্বের দায়িত্ব সামলানোর পর যিনি গড়ে তুলেছেন ফিনান্সিয়াল রিসার্চ, এক নির্ভরযোগ্য নাম এনজেন রিসার্চ। আমাদের সাথে আজ আছেন সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আধিকারিক দেবব্রত মজুমদার। দেবব্রত বাবুকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই জেনে নেবো, আজকের এই অনুষ্ঠানে আপনি যে এসেছেন সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা অত্যন্ত আপ্লুত। কেমন আছেন আপনি? একদম ভালো, খুব সুন্দর। বর্ষা এনজয় করছি, আহ, খুবই ভালো লাগছে। একদম বলা যায় কি অনেকদিন পর কলকাতায় এলেন, নাকি যেহেতু ব্যবসার ক্ষেত্রে আপনি বাইরে থাকেন, ঠিক এই যে বর্ষার যে কলকাতায় কতদিন পর আপনি? বর্ষার কলকাতাটা আমি অনেকদিন পর আমি দেখছি, কারণ বর্ষাটা জেনারেলি আসা হয় না। জেনারেলি আমি শীত, গ্রীষ্ম বা ওই সময়টাই আমার ম্যাক্সিমাম আসা হয়। বর্ষাতে অনেকদিন পরে আসা হলো। আর আজকের এই অনুষ্ঠানে তো আমরা অবশ্যই জানবো যে যেহেতু আমরা বলেছি যে একদম লিডারশিপ থেকে এন্টারপ্রেনিউর হওয়ার যেই আমাদের মোটিভেশন কিভাবে আমরা পাবো, সেই সমস্ত রকম আলোচনা আজকের এই পডকাস্টের মাধ্যমে আমরা শুনবো। 24 বছরেরও বেশি সময় ধরে আপনি সম্পদ ব্যবস্থাপনা, বিনিয়োগ পরামর্শ, আর্থিক পণ্য বিতরণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন এবং জীবন তখন এক দারুণ চেনা ছন্দে চলছিল। কিন্তু আমার প্রথম প্রশ্ন ঠিক সেখান থেকেই, যে এই চেনা ছন্দ থেকে বাইরে এসে এনজেন রিসার্চের প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে আপনাকে কি অনুপ্রাণিত করেছিল? আহ, অনেক আগে থেকেই কিছু একটা নিজের করব বলে প্ল্যান ছিল। আর সেই মতনই সবসময় ভাবতাম যে নিজের কিছু একটা করব, নিজের কিছু একটা কোম্পানি বানাবো। আহ, তারপরে যখন সুযোগ আসলো, আমরা 3 বন্ধু যখন একসাথে হলাম, যখন আমরা ডিসাইড করলাম যে কিছু একটা নতুন করব, তখন সবার আগে যেটা মাথায় আসলো যে প্রোডাক্টটা কি হবে। তো প্রোডাক্টটা প্রথমে আইডেন্টিফাই করলাম এবং তারপরে অপরচুনিটি আইডেন্টিফাই করলাম, যেটা আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে ইন্ডিয়াতে যে রিসার্চ, যে ফাইন্যান্সিয়াল রিসার্চ যেগুলো হয়, সেগুলো অ্যাডিকুয়েট না, আরো গভীরে রিসার্চ করার প্রয়োজন। এবং সেখানেই আমরা 3জন মিলে আমরা এঞ্জেল মার্কেটস প্ল্যাটফর্মটা আমরা লঞ্চ করলাম ইন্ডিয়াতে। মূল উদ্দেশ্য হচ্ছে যে গতানুগতিক রিসার্চ নয়, আমাদের রিসার্চটা হতে হবে একদম ইনস্টিটিউশন ক্লাস। সেই রিসার্চটা হতে হবে অনেক গভীর, যাতে আজকে অ্যাডভাইজাররা যখন তাদের ক্লায়েন্টদেরকে অ্যাডভাইস করছে, তারা যেন সেই অ্যাডভাইসটা সম্পূর্ণভাবে করতে পারে, সেখানে যেন কোনো মানে খামতি না থাকে, যেন কোনো ফাঁক না থাকে। সেই অ্যাডভাইজারিটার মধ্যেই আমাদের মূল উদ্দেশ্য ছিল যে ভালো প্রপার রিসার্চ, প্রপার অ্যানালিটিক্স আমরা যাতে মার্কেটে নিয়ে আসতে পারি, এবং আমরা তাই নিয়ে এসেছি। 2017-18-তে যখন আমরা লঞ্চ করলাম, আমাদের ফার্স্ট সাইন আপ যেটা করেছিলাম সেটা ছিল L&T ওয়েলথ, এবং সেটাই আমাদেরকে সব থেকে বড় ইন্সপায়ার করেছিল যে একটা অত বড় লেভেলের কোম্পানি যখন আমাদের উপর ভরসা করেছে, তাহলে আমাদের এই প্রোডাক্টটাকে আরো আরো গভীর, আরো অনেক বড় করে এক্সপ্যান্ড করে নিয়ে আসতে হবে, যেটা আমরা লাস্ট 10 ইয়ার্স ধরে তাই নিয়ে এসেছি। ওকে, এই যে এনজেন রিসার্চ আপনি বললেন যে প্রোডাক্ট, মানে এটার সম্বন্ধে একটু আরো জানতে চাই। এটা বেসিক্যালি আমাদের এঞ্জেল মার্কেটসটা, যেটা হচ্ছে এঞ্জেল রিসার্চের মূল প্রোডাক্ট। এটা হচ্ছে সব ব্যাংকস, ওয়েলথ কোম্পানিজ, মিউচুয়াল ফান্ড কোম্পানিজ, অ্যাডভাইজার্স, আইএফএস, এরা সবাই এই প্ল্যাটফর্মটা ইউজ করে তাদের রেসপেক্টিভ কাস্টমারদেরকে অ্যাডভাইস করে এটাই যে আজকে যদি আমি কোনো স্টক বা কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করব, আমি কেন করব? সেই কেনটার আনসারটা যত গভীর হতে পারে, সেই গভীরের আনসারটা আমরা আমাদের এই এঞ্জেল মার্কেটস থেকে আমরা দিই।
এবং সেই জন্য ওই সব সংস্থানগুলো, ফাইন্যান্সিয়াল সংস্থানরা আমাদের এই প্রোডাক্টটা ইউজ করে নিজেদের কাস্টমারদেরকে অ্যাডভাইস করে। ওকে। তবে মার্কেটিং এই যে এনজেন রিসার্চ বলুন বা আরো যে অন্যান্য যে সংস্থা রয়েছে এখনো কিন্তু ওয়েলথ নিয়ে কিন্তু মানুষ অনেকটাই কিন্তু পিছিয়ে মানে অনেক ভীতু বলা যেতে পারে। তো এই বিষয়ে কি বার্তা দিতে চান? মানে এই যে স্টিরিওটিপিক্যাল যে একটা ব্যারিয়ার রয়েছে যে ভয় পায় ওয়েলথ নিয়ে, মার্কেটিং নিয়ে, স্টকস নিয়ে, তো এইটার সম্বন্ধে একটু জান। আমরা সবসময় চেষ্টা করেছি যে ইনভেস্টর অ্যাওয়ারনেস এর উপর ম্যাক্সিমাম ফোকাস করা। প্রচুর আইএফএ কাস্টমার্স যেখানে, যেখানে আমি যাই চেষ্টা করি সব কাস্টমারদেরকে একসাথে নিয়ে এসে বোঝানো যে, যে আমাদের যে ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট যা দেখে এসেছি যে ফিক্সড ডিপোজিটস এর বাইরে আমরা কখনো যেতে পারিনি। আমাদের বাবাদের, কাকাদের সবাইকে দেখেছি যে ব্যাংক এফডি ছাড়া কিছু জানে না। হুম, হুম। আমরা সেই ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টস এর বাইরে যে ইনভেস্টমেন্টস এভিনিউজ যেগুলো আছে, সেগুলোকে আমরা অনেক চেষ্টা করি সবসময়। এটা আমাদের রেগুলার মানে মানে এক্সারসাইজ যে আমরা সবসময় অ্যাওয়ারনেসটা চেষ্টা করি ক্রিয়েট করার জন্য। যাতে ওরা বুঝতে পারে যে মিউচুয়াল ফান্ড ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পোর্টেন্ট মানে ইনভেস্টমেন্ট এভিনিউ where they can invest and they can generate huge amount of return. অ্যাবসলিউটলি। জার্নিটার সম্বন্ধে তো ১ম এ আপনি একটু হলেও ব্রিফলি বলেছেন। তবে এইটা জানতে চাইবো যে জার্নিটা কি সহজ ছিল না কঠিন ছিল? যে ৩ বন্ধু মিলে যে আপনারা শুরু করেছেন মানে আ সেটার সম্বন্ধে একটু জানবো যে কিভাবে মানে কতটা জার্নিটা তো ডেফিনিটলি লাবণী অনেক কঠিন তো ছিলই। কোনো কিছু শুরু করা, নিজের কিছু শুরু করার মধ্যে তো obstacles আসবে, challenges আসবে। একদম। আর সেখানেই আমরা বলি যে resilience কাজ করে। আমরা কোনো জায়গাতেই কোনো চ্যালেঞ্জেই আমরা খুব স্পোর্টিংলি নিয়েছি। আমরা চেষ্টা করেছি সেই চ্যালেঞ্জটাকে ফেস টু ফেস মানে মিট আপ করে সেটাকে সলভ করা এবং আ সেটা করার পরে পরবর্তীকালে আমরা দেখেছি যে ওই চ্যালেঞ্জটা হয়তো না আসলে আমরা অনেক কিছু শিখতে পারতাম না। আ হুম, কাজেই ওই চ্যালেঞ্জেস গুলো ইস ওয়েলকাম ফর এনি স্টার্টআপস। আর সেইজন্য আম অবভিয়াসলি যখন আজকেই আমরা ফিরে তাকাই, দেখি যে ওই চ্যালেঞ্জেস গুলো ডেফিনিটলি ভীষণ, ভীষণ মূল্য আছে, মূল্যবান। একদম। And that has actually shaped the future of Indian research. Our journey is still going on. অ্যাবসলিউটলি। আর চ্যালেঞ্জেস ছাড়া কিন্তু একটা কোনো মানুষের সাকসেসফুল হওয়া কিন্তু যায় না। মানে সকলেরই জীবনে কিন্তু কোনো না কোনো চ্যালেঞ্জেস থাকেই তাদের জীবনের সেই এইম, গোল ফুলফিল করার জন্য। মানে একজন লিডারশিপ থেকে মানে জাস্ট কর্পোরেট লিডারশিপ থেকে দেন টোটালি এন্টারপ্রেনিউর হওয়া, এটা তো একটা অনুভূতি রয়েছেই। তো সেই অনুভূতিটা যদি একটু বলেন? এক্সেলেন্ট অনুভূতি। কারণ একটা সময় ভাবতাম যে নিজের কিছু করলে অফিসের যাওয়ার টাইমটার কোনো আ আ আমার ফ্রিডম থাকবে। কিন্তু দেখতে পারলাম যে পরবর্তীকালে যে তা হয় না ঠিক। যখন নিজের কিছু তৈরি করা হয়, নিজের কিছু সৃষ্টি করা হয়, তখন সেখানে ইনভলভমেন্টটা এত বেড়ে যায় যে তখন মনে হয় সকাল ৮ঃ০০ থেকে রাত্রি ১২ঃ০০ খুব কম সময় হয়ে যাচ্ছে কোম্পানির জন্য। তো ডেডিকেশনটা অবভিয়াসলি একটা বড় চেঞ্জ যেটা কর্পোরেট লাইফে কাজ করার সময় বুঝতে পারিনি। আ যখন নিজের কিছু করেছি তখন এনগেজমেন্টটা অনেক বেশি গভীর। আ সময় প্রচুর লাগে। আ রেসপনসিবিলিটি শুধু নিজের নয়, যাদেরকে নিয়ে চলছি তাদেরও রেসপনসিবিলিটি, তাদের ফ্যামিলির রেসপনসিবিলিটিও রয়েছে আমাদের সাথে। তো কাজেই আ ছোট জিনিস নয়, অনেক বড় ব্যাপার। আর এইটাই হচ্ছে সবথেকে বড় থ্রিল, এটাই সবথেকে বড় এনজয়মেন্ট। একদম। ২০১৮ সালে যখন আপনারা যাত্রা শুরু করেন, তখন তো মূল লক্ষ্যই ছিল যে জটিল আর্থিক তথ্যকে সহজবোধ্য করে তোলা। আজকে দাঁড়িয়ে এই বিশাল ফিন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে ঠিক কোন নির্দিষ্ট সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান দিচ্ছে এনজেন রিসার্চ? অর্থাৎ আপনাদের ক্লায়েন্টরা কেন এনজেন রিসার্চ এর উপর চোখ বন্ধ করে ভরসা করেন? এটা হচ্ছে যে মূলত যেহেতু আমাদের রিসার্চটা খুবই গভীর, আমরা আ খুব ইন ডেপথ অ্যানালিসিস করি। আ যেকোনো মিউচুয়াল ফান্ড, স্টকস বা পোর্টফোলিও সেইজন্য কাস্টমার্স যারা আইএফএস বা ব্যাংক বা ইনস্টিটিউশন যারা আমাদের প্রোডাক্টটা ইউজ করে, তারা জানে যে এদের যে মূল আন্ডারস্ট্যান্ডিংটা অনেক গভীর। আর এটা ওদের কাস্টমারদেরকে নতুন কাস্টমার্সকে নিয়ে আসাটা, এড করা ওদের সংস্থার জন্য খুব ইজি হয়ে যায়। সেইজন্য ওরা আমাদের সফটওয়্যারের উপর ম্যাক্সিমাম ভরসা করতে পারে।
এবং সেটাই হচ্ছে আমাদের মানে সবথেকে বড় অ্যাসেট। আর আমাদের যে ডেভেলপমেন্ট গুলো আমাদের হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি একটার পর একটা। যেরকম আমরা আ এনজেন মার্কেটস হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। তারপরে আমরা এনজেন প্রো লঞ্চ করেছিলাম ২০২৪ এ। আমরা তারপরে লঞ্চ করেছি ২০০০ এই বছরে আমরা লঞ্চ করলাম জাস্ট ১ মাসও হয়নি। আমরা এনজেন ইকিউ লঞ্চ করলাম যেটা ইকুইটি প্ল্যাটফর্ম। ওকে। তারপরে আমরা লঞ্চ করছি সামনে হচ্ছে এনজেন এআই যেটা পুরো এআই ড্রিভেন একটা পুরো একটা সেকশন এনজেন মার্কেটস এর। ভেরি ইম্পোর্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট লঞ্চ যেখানে এআইটাকে আমরা মানে নিয়ে ওটাকে কিভাবে কার্যকরী করা যায় ইন ইন দি অ্যাডভাইজারি সেগমেন্ট সেটা আমরা নিয়ে আসছি, লঞ্চ করছি। এবং আমাদের সবথেকে বড় গুরুত্বপূর্ণ লঞ্চ যেটা সামনে আছে অগাস্ট মাসে, অগাস্ট-সেপ্টেম্বর মাসে সেটা হচ্ছে এনজেন মার্কেটস ইউকে আমাদের ফার্স্ট ওভারসিজ ভেঞ্চার। এবং সেখানে আমরা লঞ্চ করছি ইন দ্য মান্থ অফ অগাস্ট। তো এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য যে অ্যাডভাইজারিটাকে কত সিম্পল এবং কত ইজি করা যায় যাতে যে কেউই আমাদের অ্যাডভাইজারি আমাদের প্ল্যাটফর্মটা বুঝতে পারে। তাই জন্য আজকে আমাদের উপরে লোকেরা বা আমাদের ক্লায়েন্টরা এত ভরসা করে এবং বছরের পর বছর ওদের ওই এক সফটওয়্যারটা রিনিউ করতে ওরা দ্বিধাবোধ করে না। ওরা এক এক ঝটকায় ওরা পয়সা দিয়ে দেয়। অ্যাবসলিউটলি। আপনি যখন লিডারশিপে ছিলেন তখন আপনি যে একটা অ্যাটমসফিয়ার, অফিস অ্যাটমসফিয়ার আপনি তখন ফিল করতেন যে যদি এইরকম অ্যাটমসফিয়ার যদি আমার মানে পরবর্তীকালে যে আমার যারা ক্লায়েন্টস হবে বা আমার যারা স্টাফ হবে তারা যদি এটা ফিল করে বা আমি তাদেরকে যদি এটা বেনিফিট দিতে পারি, মানে এখন আপনার যারা ক্লায়েন্ট ঠিক সেই অ্যাটমসফিয়ারটা কি পায়, মানে আপনার কি মনে হয়? আমার সবথেকে বড় ইম্পোর্টেন্ট যেটা আমরা সবসময় ফলো করেছি সেটা হচ্ছে যে আমাদের অফিসের এনভায়রনমেন্ট ইজ জাস্ট লাইক এ ফ্যামিলি এনভায়রনমেন্ট। আমাদের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে এভরিথিং ইজ বোর্ন বাই দি কোম্পানি। সো আমরা চেষ্টা করেছি যেন যারা আমাদের সাথে কাজ করবে, যারা আমাদের ফ্যামিলির একটা মেম্বার, তারা যেন বাড়ি থেকে কোনো খাবার নিয়ে আসতে না হয়। তারা আমাদের ফ্যামিলির মধ্যে একসাথে ওদের কাজ ছাড়া যেন কোনো কিছু চিন্তা করতে না হয়। আর ওই দৌড়ে বায়োমেট্রিক করতে হয় না আমাদের অফিসে। আমাদের অফিসে বায়োমেট্রিকটা কমপ্লিটলি বন্ধ। নিজের মতন করে আসবে, নিজের মতন করে যাবে। রেসপনসিবিলিটি সবটাই তাদেরই। যেরকম আমার রেসপনসিবিলিটি কোম্পানিটাকে চালানো, সেরকম আমার সব কলিগদেরও রেসপনসিবিলিটি কোম্পানিটাকে ঠিক করে চালানো, চালিয়ে নিয়ে যাওয়া। কাজেই ওদের কোনো বাঁধা টাইমিং নেই। ওদের ওয়াও! ফুল ফ্রিডম আছে। ওরা খালি যেরকমভাবে চায় কোম্পানিটাকে চালাবার চালায়। আর সেই জন্য আজকে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমরা দিস ইজ আওয়ার সেকেন্ড ইয়ার অফ প্রফিটেবিলিটি। তো লাস্ট ১০ বছর ধরে আমরা কাজ করছি। তো আমরা এই জায়গাতে যে আসতে পেরেছি, এটা আমাদের ৩ জনের কন্ট্রিবিউশন নয়। এটা আমাদের পুরো যারা এনজেনের সাথে পুরো লাইফ দিচ্ছে বা কাজ করছে দিনরাত। এটা পুরো টিমের কন্ট্রিবিউশন। অ্যাবসলিউটলি। এই যে ফ্লেক্সিবিলিটি সব কোম্পানি কিন্তু এটা প্রোভাইড করে না। বাট এনজেন যেটা প্রোভাইড করছে, মানে সমস্ত স্টাফ অ্যান্ড ক্লায়েন্টস এর একটা ফ্যামিলি একটা যে অ্যাটমসফিয়ার যে প্রোভাইড করা, দিস ইজ স্যালিউট টু ইউ অ্যান্ড এনজেন রিসার্চ এর সমস্ত যারা পরিবারের সদস্য বলাতে পারে। কারণ যেহেতু ফ্যামিলি বলা হয়েছে তো এনজেন রিসার্চ পরিবারই বলবো। সমস্ত সদস্যদেরও অনেক অনেক শুভেচ্ছা। আর আমার তারপরেই যেমন যে প্রশ্ন রয়েছে, এই যে কর্পোরেট লিডার থেকে একজন সফল উদ্যোক্তা বা অন্টারপ্রেনিয়র হয়ে ওঠা, এই রূপান্তরটা নিশ্চয়ই এক দীর্ঘ যাত্রাপথ। এবং এই প্রসঙ্গে জানতে চাইবো যে উদ্যোক্তা হিসেবে আপনার এই পথ চলার সবচেয়ে কঠিন যে সিদ্ধান্ত যেটা ছিল এবং সেই অভিজ্ঞতা থেকে আপনাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে কি শিখিয়েছে? অনেক কিছু। আ সবথেকে বড় শিখিয়েছি সেটা হচ্ছে যে পেশেন্স এবং আ আ যদিও আমি কাস্টমার হ্যান্ডলিং অনেক আগে থেকেই করছি, ইনস্টিটিউশন হ্যান্ডলিং করেছি, ট্রেজারিতে কাজ করেছি। আ কিন্তু আমার সবথেকে বড় যেটা আমাদের এ এই জার্নিতে শিখিয়েছে সেটা হচ্ছে যে আ রেজিলিয়েন্স অ্যান্ড পেশেন্স। কতটা আমি পেশেন্স রাখতে পারবো, হোল্ড করতে পারবো। কারণ প্রতি মুহূর্তে আমাদের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস এসেছে এবং আসছে। তাতে আমরা কখনো আ আ পিছপা হয়ে যাই না। আমরা সেটাকে ফেস করি এবং সেটাকে ওভারকাম করি। তো এটাই হচ্ছে সবথেকে বড় আমাদের কাছে একটা মানে আ মোটিভেশন বলো বা চার্ম বলো, যাই বলো, যেটাকে আমরা দিনে, দিনে এনজয় করি। এবং আগেও আমরা জানি যে এরকম ধরনের যদি আগেও আসে, আমরা we will not look back, we will move forward. মানে যে কোনো চ্যালেঞ্জেস সেটাকে এনজয় করতে এক্সাক্টলি।
আর আপনি মানে আগামী প্রজন্মদের জন্য এই যে আপনি যে বলছেন ডেডিকেশন নিজের মধ্যে এটা রাখতে হবে, তো আগামী প্রজন্মরা যারা ভাবছে যে তারা স্টার্ট আপ শুরু করবে, আপনি কি বার্তা দিতে চান? আমি এটাই বলতে চাই যে যারা নিজেদের কোনো আইডিয়া, নিজেদের কোনো কোনো এন্টারপ্রেনারশিপ ওরা যদি হতে চায় বা করতে চায়, কোনো যদি ওদের মাথা থেকে যদি কোনো রকম আইডিয়া আসে, তো তার উপরে ওদেরকে নেক্সট নেক্সট দিস জেনারেশন দের ইজ নো শর্টকাট টু সাকসেস। আমার বক্তব্য হচ্ছে যে প্রচুর কাজ করতে হবে। প্রচুর মানে প্রচুর কাজ করতে হবে। সেখানে টাইম দেখা যাবে না, কিছু দেখা যাবে না। সেখানে প্রচুর ডেডিকেশন থাকতে হবে। তো সেটা থাকলেই একটা একটা সংস্থানকে একটা শেপ দেওয়া যেতে পারে। খালি ড্রিম দেখলে চলবে না। মানে হুম। ড্রিম হ্যাজ টু, ইফ ইউ ওয়ান্ট ইউর ড্রিম টু বি আ রিয়ালিটি, you will have to give lot and lot of time and have patience. সেটা এই জেনারেশনের জন্য সবথেকে বড় মূল বার্তা যে শর্টকাট বলে কোনো গেম নেই ইফ ইউ আর ডুইং আ স্টার্টআপ। এখানে প্রচুর, প্রচুর মেহনত, প্রচুর কাজ, প্রচুর আ উম এফোর্ট দিয়ে জিনিসটাকে তৈরি করে আগিয়ে নিয়ে যেতে হবে। কারণ একবার জার্নি শুরু হলে ওই জার্নিটা চলতেই থাকবে ফর মেনি, মেনি ইয়ার্স। আর সেটাকে চালিয়ে রাখার দায়িত্ব শুধু একজনের নয়, অনেকের সাথে টিম করে নিয়ে চালিয়ে নিয়ে যেতে হবে। আর তার জন্য শর্টকাট পদ্ধতি চলবে না। একদম। তবে 2 ডিকেডস ধরে আপনি আপনার এই যে এনজেন রিসার্চ এটা যে চালাচ্ছেন, বাট 2 ডিকেডস আগো একটা স্টেরিওটিপিক্যাল তো একটা ব্যারিয়ার ছিল এই যে অ্যাবাউট বিজনেস, স্টকস, ওয়েলথ, মানে তখন এখনো পর্যন্ত মানুষের মধ্যে কিন্তু সেই স্টেরিওটিপিক্যাল ব্যারিয়ারটা রয়েছে যে জবটাই হচ্ছে একমাত্র বলা যেতে পারে লাইক খুবই ফিক্সড অ্যান্ড আদার দেন আর অন্য কিছু কিন্তু কোনো ফিক্স থাকে না, মানে প্রফিট অ্যান্ড লস এই ব্যাপারটা কিন্তু এখনো কিন্তু অনেক মানুষের মাথায় কোনো ধারণা থাকেই না। তো আপনি কিভাবে সেই স্টিরিওটিপিক্যাল ব্যারিয়ার থেকে বেরিয়ে এসে আজকে এঞ্জেন রিসার্চের উদ্যোক্তা? এখানে আমি ফুল ক্রেডিট আমি আমার I will give it to my wife because she also encouraged me a lot to do something of my own. নিজের মধ্যে তো সেই পোকাটা সবসময় কামড়াতো যে নিজের কিছু একটা করতে হবে। কিন্তু আ বেটার হাফ এর সাপোর্ট না থাকলে তো আমি কিছু করতে পারতাম না। আম আর আ সেটাই সবথেকে বড় আমাকে হেল্প করেছে টু আ স্টার্ট সামথিং অফ মাই ওন। তারপরে আমাদের অবভিয়াসলি আমরা ৩ বন্ধু মিলে যখন শুরু করলাম, যখন জার্নিটা শুরু করলাম, আম তো সেই গতানুগতিক চাকরির ব্যাপারটা থেকে যখন আমরা ডিসাইড করলাম বেরিয়ে আসবো, তখন বুঝতে পারলাম যে এটার বাইরেও একটা অন্য জগৎ আছে, যেটা আমরা কখনো এক্সপ্লোর করিনি বা আমরা জেনারেলি আমাদের সেই মাইন্ডসেট, অ্যাকচুয়ালি বাঙালিদের মধ্যে সেই মাইন্ডসেটটা কখনোই থাকে না। তারা ভাবে চাকরি-বাকরি করবো, সেটেল করবো, তারপরে লাইফটাকে ওইভাবে নিয়ে যাবো। কিন্তু আমরা সেই স্টেরিওটাইপ ওই ব্যাপারটা থেকে আমরা বেরিয়ে এসে নিজের মতন করে কোনো কিছু করাটাকেই আমরা বেশি প্রাধান্য দিয়েছি। এবং আমার মনে হয় this coming generation should also focus into doing something of their own, to create something of their own, যেটা প্রচুর লোককে আরো generations after generations inspire করবে এবং আগিয়ে নিয়ে যাবে। অ্যাবসলিউটলি। বর্তমান যুগটা মানে প্রযুক্তির এই বিশেষ করে আপনি এর আগেও বলেছেন যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্থিক গবেষণা ও বিশ্লেষণের ক্ষেত্রে ডেটা প্রসেসিং এখন থেকে দ্রুত হচ্ছে এবং আগামী দিনে ইঞ্জিন রিসার্চ এবং এর যে বিকাশের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও অন্যান্য আধুনিক প্রযুক্তির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এআইটা ভীষণ, ভীষণ ইম্পোর্টেন্ট। আমরা অলরেডি এআই ইমপ্লিমেন্ট করা শুরু করে দিয়েছি এবং এআই এর অ্যাডভান্টেজ আমরা নিয়ে আমরা এঞ্জেল মার্কেটস এ অলরেডি অনেক কিছু জিনিস আ লঞ্চ করেছি। এঞ্জেল এআই বলে একটা আলাদা সেগমেন্ট আমরা আলাদা করে লঞ্চ করছি ইন দিস ইয়ার। তো এআই আমাদের কাছে একটা বড় ইম্পোর্টেন্ট ফিচার এবং আমরা এআইটাকে আ ডেফিনিটলি ক্যাপিটালাইজ করতে চাই এবং করছিও। এবং আগামী দিনেও ওরা আমাদের নেক্সট জেনারেশন এর জন্য খুব সুন্দর, আর নেক্সট জেনারেশন সফটওয়্যার এর জন্য খুবই হেল্পফুল। ওকে, ওকে। মানে আপনারা কি নতুন কোনো টেকনোলজি ইন্টিগ্রেট কি করছেন? হ্যাঁ, আমরা এই এআই রিলেটেড আমরা প্রচুর জিনিস নিয়ে আসছি এবং আমরা কারেন্টলি এনজেন ইকিউ একটা পুরো ইকুইটি প্ল্যাটফর্ম লঞ্চ করলাম এই লাস্ট উইকে এবং এনজেন মার্কেটস যেটা ইউকে তে লঞ্চ হচ্ছে অগাস্টে, সেখানেও প্রচুর আমাদের এআই ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস থাকবে। তো সেই জন্য নতুন প্রযুক্তির অ্যাডভান্টেজ আমরা নেওয়ার চেষ্টা করছি ইন অল আওয়ার ফিউচার লঞ্চেস। ওকে, ওকে। তবে প্রফেশনালিজম বাদ
দিয়েও কিন্তু লিজার টাইম হয়। তো এই যে প্রফেশনালিজম বাদ দিয়ে মানে আপনার যে অবসর যে সময়টা থাকে কিভাবে স্পেন্ড করেন? আমি প্রচুর আঁকাআঁকি করি, পেইন্টিং করি। অ্যাক্রিলিক অন ক্যানভাস ইজ মাই ফেভারিট মিডিয়াম। আর তা বাদে আমি গান বাজনা করি। আমি keyboard piano is my favorite instrument. I whenever I get chance, ও আমি অফিসে পিয়ানো বাজাই, আমার বাড়িতে অফিসে পিয়ানো আছে। আর গান বাজনা নিয়ে থাকতে আমি বেশি ভালোবাসি, আঁকাআঁকি নিয়ে থাকতে ভালোবাসি। তো আমার লেজারটা I try these activities Okay, to okay. have a This very is the one of your passion, I could say. But spending time with family means like traveling and all. যদি সেটা নিয়ে ট্রাভেল করতে খুব ভালোবাসি। অবভিয়াসলি ফ্যামিলির সাথে প্রচুর ট্রাভেল করি। আমাদের we have some like-minded friends and families. আমরা সাথে প্রচুর ঘুরি, বেড়াই, প্রচুর পার্টি করি। তো সেজন্য ওগুলো আমাদের definitely some fun activities থাকে। Otherwise তো সার্ভাইভ খুব ডিফিকাল্ট যে একদমই হবে। একদমই মানে সবসময় প্রফেশনালিজম নিয়ে তো থাকা যায় না, সেটাই, মিনস সেটাই। আমাদের সেই মেন্টাল স্যাটিসফ্যাকশনটাও কিন্তু নিডেড। লিজার টাইম বলুন বা ট্রাভেলিং বলুন এগুলো নিয়েও কিন্তু সবকিছু মিলিয়ে মিশিয়েই আমাদের জীবন। আর জীবনের এই যে একদম আমরা যে এই মোটিভেশন আজকের এই পর্বের মাধ্যমে যে আমরা সকলেই পাচ্ছি, আমি আপনি আপনারা যারা দর্শকরা রয়েছেন, কিভাবে নিজের যে passion গুলো, যে ইচ্ছেগুলোকে নিজের যদি কোনো স্বপ্ন হয় entrepreneurship কিভাবে সেটা তৈরি করতে হয়। অবশ্যই সোসাইটিতে স্টিরিওটিপিক্যাল ব্যারিয়ার্স রয়েছে, কিন্তু সেটাকে অতিক্রম করে নিজের পায়ে দাঁড়ানোটা মানে চাকরি ইজ নট লাইক অ্যান আলটিমেট গোল ইজ আওয়ার সেলফ স্যাটিসফ্যাকশন। আর আমাদের পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে যে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে ভারতীয় ফিনটেক এটির ব্যাপারে একটু জানতে চাই। আমরা we have been quite successful to get all the government of India approvals to venture out of this country. আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ইউকে, যেটা আমরা 2 বছর আগে আমরা কোম্পানি সেট আপ করেছি এবং আমরা এই বছর ইউকেতে আমরা we are launching our product research tool. And one of the biggest achievement is that we have collaborated with our global giant Morningstar uh, in UK. তো আমাদের ইউকেতে লঞ্চটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ টু মেক এঞ্জেল রিসার্চ আ গ্লোবাল কোম্পানি। দিস আ রিয়েলি প্রাউড মুভমেন্ট। মানে এঞ্জেল রিসার্চ এখন শুধু ভারতের বাজারেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক স্তরে মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউট ও বিনিয়োগ পেশাদারদের জন্য পরিষেবা দিচ্ছে এঞ্জেল রিসার্চ। অ্যান্ড এই যে আপনার আন্তর্জাতিক যে অভিজ্ঞতার নিরিখে যদি একটু বলেন। এই গ্লোবাল এক্সপোজারের মধ্যে ইউকে থেকে শুরু করে we will definitely move to Europe, we will move to other continents. US is our other destination, Middle East is another destination that we are looking forward to. এরকম বিভিন্ন কান্ট্রিজ আমরা চেষ্টা করছি অ্যাড্রেস করার জন্য, so that engine research is it becomes a kind of a common name whenever there is a serious research anybody is thinking of. যখনই কেউ সিরিয়াস রিসার্চ নিয়ে ভাববে, তারা যেন সবসময় ভাবে যে ইঞ্জিন ইজ দ্য অনলি টুল দ্যাট দে ক্যান থিংক অফ। আচ্ছা, প্রত্যেকটা বিজনেসে কিন্তু আপনারা অবশ্যই অবস্টাকেল তো পেয়েছেন। আপনারা ৩ বন্ধু মিলে একটা শুরু করেছেন। তো হোয়াট ওয়াজ দ্য বিগেস্ট অবস্টাকেল দ্যাট ইউ হ্যাভ ফেসড? The biggest obstacle we faced in 2018-19 when we were not having enough clients, যখন আমাদের কাছে বেশি enough clients ছিল না এবং আমাদের অনেক বেশি ওভারহেডস ছিল। তো যখন আমাদের স্যালারি গিভিং ওয়াজ আ কনসার্ন, তখন আমাদের সবথেকে বড় ফাইন্যান্সিয়াল স্ট্রেস গেছিল 2018-19 which eventually we came out of it with more clients signing up and starting our first funding round. So আমরা pre-series A, series A and series B round of funding করেছিলাম and took our valuation from 0 to 200 crores. ওয়াও, অ্যামেজিং। মানে উইদাউট লুজিং দ্য স্পিরিট ইন ইয়োরসেলফ, মানে আপনারা যারা ৩ জন রয়েছে নিজেদের মধ্যে কোনো স্পিরিট এক ফোঁটা লুজ না করে, মানে অবস্টাকেল তো লাইফে আসবেই, বাট কিভাবে সেই অবস্টাকেলটাকে কাটিয়ে
নিজের পায়ে যে দাঁড়াতে হবে, শক্ত করতে হবে নিজের মনকে। স্যালিউট ফর দিস। এবার দেখতে দেখতে তো আমরা যাকে বলে 2026-এ এই যে আমরা কাটিয়েই ফেলবো আর মাত্র কটা মাস। দেবব্রত বাবু, 2030 সালে ইঞ্জিন রিসার্চকে আপনি কোন অবস্থানে দেখতে চান? 2030-31 is a time when we are thinking that আমরা কোম্পানিটাকে লিস্ট করব. There are many other options, but listing is one of the options that we are thinking of. Uh, that will give us an immense satisfaction যে আমরা যে কোম্পানিটা 2018-তে শুরু করেছিলাম সেই কোম্পানিটা যখন লিস্ট হবে তার একটা অদ্ভুত অনুভূতি তো একটা অনুভূতি, হবেই। হ্যাঁ, অদ্ভুত অনুভূতি। সেটার জন্যই আমরা সব ওয়েট করছি। আমরা গিয়ার আপ করছি যাতে আমরা ওই লেভেলটাতে মানে ঠিক সঠিকভাবে পৌঁছতে পারি। অ্যাবসলিউটলি, মানে আপনারা 2018 সালে আপনি স্টার্ট করেছেন, বাট তার আগেও যে একটা অভিজ্ঞতা রয়েছে মানে লিডারশিপ বা কর্পোরেট সেক্টরের জব, এগুলো নিয়ে মানে কর্পোরেট সেক্টর জবটাই কি আপনার জীবনে প্রথম ছিল, নাকি তার আগে কোনো কিছু করা হয়েছে? হ্যাঁ, করেছিলাম। আ চাকরির আগে আমাদের নিজস্ব বিজনেস ছিল। তো আমি খুব বিজনেস আমি করছিলাম। কাজেই যখন নিজে শুরু করলাম ওটা আমার কাছে নতুন লাগে কারণ আমি এইসব জিনিসগুলো আগে আমার করা ছিল। এগুলো সব আমার হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স ছিল। আমাদের ইলেকট্রিক্যাল রিপেয়ারিং ছিল। তো আমার ডাইরেক্ট আমি লিভার্সের সাথে কথা ওই এক্সপেরিয়েন্সটা আমাকে ভীষণভাবে হেল্প করেছে। এখনো করছে। বেশ। অবশ্যই এখন আজকের দিনে আপনি দাঁড়িয়ে যখন পিছনে ফেলে আসা দিনগুলো যখন আপনি দেখেন, কি ফিল করেন যে আপনি একটা সময় এত স্ট্রাগল, এত হার্ডলস টাকে কাটিয়ে আজকের দিনে এই যে আপনি একজন উদ্যোক্তা, ঠিক সেই অনুভূতিটা একটু জানতে চাই। আ খুবই সুন্দর অনুভূতি। আর সবসময় ভাবি যে প্রত্যেকটা আ দিন, প্রত্যেকটা স্ট্রাগল, প্রত্যেকটা আ আ চ্যালেঞ্জেস আমাকে নতুন অনেক কিছু শিখিয়েছে এবং আমি সবকিছুকেই আমি সব ফেইলিউরস কে আমি আমার লার্নিং হিসেবে নিয়েছি। আমাকে সবাই অনেক কিছু শিখিয়েছে এবং ওই জিনিসগুলো ওই সময় না হলে হয়তো আজকে আমি ইন্সপিরেশন আমার কাছে আমাকে জাগিয়ে রাখে বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে ইন্সপায়ার করে সেটা হয়তো আমি পেতাম না যদি না আমি ওই চ্যালেঞ্জেস, ওই হার্ডশিপ আর ওই obstacles গুলো না দেখতাম। আরো অনেক আছে শিখতে শিখতে যেন আরো এই কোম্পানিটাকে বড় করে নিয়ে যেতে পারি। একদম আরো এলাবোরেট ভাবে আমরা শুরু করব দীর্ঘ মেয়াদী লক্ষ্য অর্জনের এবং মূল যে রূপরেখা বা রোড ম্যাপটা, এটা সম্বন্ধে আমরা একটু শুনবো। রোড ম্যাপ হচ্ছে এখন ইন্ডিয়াতে আমরা যেভাবে কাজ করছি সেটাকে মূলত আরো গভীরে নিয়ে যাওয়া, আরো এক্সপ্যানশন করা, আরো অনেক আ সেগমেন্টে আমাদের পেনিট্রেট করা, গ্লোবালি কোম্পানিটাকে নিয়ে যাওয়া, এক্সপ্যান্ড করা। আ এটাই আমাদের ভবিষ্যৎ রোড ম্যাপ। এইভাবেই আমরা কোম্পানিটাকে আগিয়ে একদম। আগামী প্রজন্মদের জন্য আপনি ওভারঅল কি মেসেজ দিতে চাইছেন? একটাই কথা বলব যে পেশেন্স রাখতে হবে, হার্ডশিপ করতে হবে, পরিশ্রম করতে হবে। জীবনে শর্টকাট বলে কোনো কিছু নেই। একদমই তাই। জীবনে যত যা নিজেদের ইচ্ছেগুলো আছে, যেকোনো ধরনের ইচ্ছে, সেটা ব্যবসায়ী হোক বা অন্য কোনো ব্যবসায়ী হোক, সেটাকে অবশ্যই ফুলফিল করতে গেলে আগে নিজের উপরে আত্মবিশ্বাসটা ভীষণ জরুরি। যেমন দেবব্রত বাবু নিজের উপরেই যে আত্মবিশ্বাস রেখেছিলেন বলেই কিন্তু আজকে এই যে রিসার্চ আজকের দিনে যে এত বড় যে একটা এক্সপ্যান্ডেশন যেটা হয়েছে, ইভেন ওয়ার্ল্ড ওয়াইড যে এক্সপ্যান্ড আমরা যেটা দেখতে পাচ্ছি সেই চিত্র, তো সেটার জন্য ভেরি কংগ্রাচুলেশনস টু ইউ। অ্যান্ড আগামী দিনও যাতে আরো বড় হয় আমাদের ইঞ্জিন রিসার্চ, আরো ছড়িয়ে পড়ুক ইঞ্জিন রিসার্চ চারিদিকেই, এবং জটিল আর্থিক বিশ্লেষণকে সহজ করে বিনিয়োগকারীদের পথ দেখানো এবং গ্লোবাল মার্কেটে ভারতের নাম উজ্জ্বল করা, আপনার এই দূরদর্শী ভাবনা সত্যি মানে
অনেকটাই অনুপ্রেরণাদায়ক। এবং আজ আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার এই চমৎকার পথ চলার গল্প আমাদের শ্রোতাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এনজেন রিসার্চ আগামী দিনগুলোর জন্য আমাদের তরফ থেকে রইল এবং 24 আওয়ার্স টিভির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকের প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমাদের 24 আওয়ার্স টিভির পডকাস্ট এই পর্যন্তই। দেবব্রত বাবুর এই গল্প আমাদের শেখায় যে অভিজ্ঞতা আর সঠিক রূপরেখা থাকলে যে কোনো স্বপ্নকে বাস্তবে দেওয়া সম্ভব। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই আমাদের প্ল্যাটফর্মে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আগামী নতুন কোনো অনুপ্রেরণার গল্প নিয়ে।